রাজ্যে কি বড় কিছু ঘটতে চলেছে? কারণ আজই 3 দিনের সফরে রাজ্যে এসেছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। শুধু তিনিই নন, কানাঘুষো শোনা যাচ্ছে 170 থেকে 200 জন ইডি অফিসারও নাকি রাজ্যে আছেন। বিভিন্ন রাজ্য থেকে তাদের উড়িয়ে আনা হয়েছে। আর এর মধ্যেই একটি গুরুত্বপূর্ণ রহস্য ফাঁস করেছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর উপেন বিশ্বাস। নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যেটা বলছিলাম যে ইডি ডিরেক্টর রাহুল নবীন রাজ্যে এসেছেন। আজ প্রথম দিনে তিনি সেই সমস্ত অফিসারদের সঙ্গে কথা বলেছেন যারা গত 8ই জানুয়ারি প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে বড় কিছু কি ঘটতে চলেছে? তার আরও একটা বড় কারণ, 170 থেকে 200 অফিসার নাকি পশ্চিমবঙ্গে এসেছেন। তাদের নাকি বিভিন্ন রাজ্য থেকে উড়িয়ে আনা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গেস্ট হাউস এবং হোটেলে তাদের রাখা হয়েছে। এই দুয়ে দুয়ে চার মেলানো হচ্ছে যে ইডি অফিসারদের আনা আর তার সঙ্গে রাহুল নবীনের 3 দিনের জন্য কলকাতায় আসা, তাহলে কি বড় কিছু ঘটতে চলেছে? কেন এটা আরো বলা হচ্ছে? কারণ এই রাহুল নবীন এর আগেও একবার এসেছিলেন আর তিনি আসার পরেই গ্রেপ্তার হয়েছিলেন সন্দেশখালী কাণ্ডের নায়ক শেখ শাহজাহান। তাই এবার কি বড় কিছু ঘটতে চলেছে? গ্রেপ্তার হতে চলেছে কি কেউ? এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ রহস্য ফাঁস করেছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর উপেন বিশ্বাস। তিনি বলেছেন, সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল ক্যাম্পেন কলিং নামে ওই ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেছেন, গত 8ই জানুয়ারি প্রতীক জৈনের বাড়িতে ইডি যে তল্লাশি চালিয়েছিল সেটা নাকি একটা ফাঁদ ছিল এবং ফাঁদ পেতে তারা অপেক্ষা করছিলেন আর মুখ্যমন্ত্রী নাকি সেই ফাঁদেই পা দিয়েছে। আসলে ইডি অফিসারদের সেদিনের তদন্ত নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কেন তারা মুখ্যমন্ত্রীকে বাধা দেননি, কেন মুখ্যমন্ত্রীকে ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে যেতে দিলেন। ইডি তাদের পক্ষ থেকে জানিয়েছে, সুপ্রিম কোর্টে জানিয়েছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা ছিলেন, যে পুলিশ আধিকারিকরা ছিলেন, তারা ছিলেন সশস্ত্র। ফলে তাদের বাধা দিলে একটা অঘটন ঘটে যেতে পারত, সেই জন্যে তারা বাধা দেননি। কিন্তু উপেন বিশ্বাস তা মানছেন না। তিনি বলছেন আসলে ওটা একটা ফাঁদ ছিল, সেই ফাঁদের পরিকল্পনা মতোই মুখ্যমন্ত্রী পা দিয়েছেন এবং তিনি জড়িয়ে গেছেন। স্বাভাবিকভাবেই সবাই ভেবেছে যে সকাল 6:30 থেকে 12টা পর্যন্ত ইডি অফিসাররা কি করলেন প্রতীক জৈনের বাড়িতে? তারা কি বসেছিলেন? নিশ্চয়ই না। তারা তল্লাশি করেছেন, সমস্ত কিছু দেখেছেন, কম্পিউটার ঘেঁটেছেন, ফাইলপত্র নিশ্চয়ই দেখেছেন। তারপর তাদের হিসাব মতো মুখ্যমন্ত্রী এসছেন এবং ফাইল নিয়ে চলে গেছেন। উপস্থিত যে সমস্ত আধা সামরিক বাহিনীর জওয়ানরা ছিলেন তাদের কাছেও সেরকমই নির্দেশ দেওয়া ছিল, তারাও কাউকে বাধা দেয়নি। আর আদালতও জানিয়ে দিয়েছে যে পুলিশের আড়ালে কেউ অন্যায় করে যেন পার না পেয়ে যায়। আর এইভাবে যদি কাজ চলতে থাকে তাহলে বিভিন্ন রাজ্যে অশান্তি বাড়তে পারে, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। আর এই মামলার শুনানি রয়েছে আগামী 3রা ফেব্রুয়ারি। কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রীকে হলফনামা জমা দিতে হবে এবং পুলিশের যে অফিসাররা ছিলেন তাদেরও হলফনামা জমা দিতে হবে। ফলে মুখ্যমন্ত্রী ইডির পরিকল্পনা মতো তাদের ফাঁদে পা দিয়েছে। কিন্তু এই ফাঁদটা কেন ছিল? মুখ্যমন্ত্রী তো এর সঙ্গে সরাসরি জড়িয়ে গেলেন।
তদন্তটা তো ছিল কয়লা কেলেঙ্কারিতে আর্থিক দুর্নীতি নিয়ে। তো সেই রহস্য এখনো পরিষ্কার নয়। উপেন বিশ্বাস সেই রহস্য এখনো পরিষ্কার করেননি। কিন্তু ইডি ডিরেক্টর রাহুল নবীনের কলকাতায় আসা নিয়ে যে শোরগোল পড়েছে, তার নেপথ্যে বোধহয় আরও একটি ঘটনা রয়েছে। গতকালই ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি খবর বেরিয়েছে, সেখানে আইপ্যাকের 13,50,00,000 টাকার একটা দুর্নীতি বেরিয়ে গেছে। সেই রিপোর্টে দেখানো হয়েছে যে আইপ্যাক এমন একটি কোম্পানি থেকে 13,50,00,000 টাকা নিয়েছে বলে দেখানো হয়েছে যে কোম্পানিটার কোনো অস্তিত্ব নেই। তারা লোন নিয়েছে 2021 সালে, আর ওই কোম্পানি উঠে গেছে 2018 সালে। তো ভাবুন, যে কোম্পানি 2018 সালে উঠে গেছে, তার থেকে কি করে 2021 সালে 13,50,00,000 টাকা লোন নেয়? আরও অবাক হওয়ার বিষয় আছে, ওই কোম্পানিকেই গত 25 সালে তারা নাকি 1 কোটি টাকা ফেরত দিয়েছে বলে তাদের হিসাবে দেখানো হয়েছে। যে কোম্পানি নেই সে কোম্পানির থেকে লোনও নিল, সেই কোম্পানিকে আবার 1 কোটি টাকা ফেরতও দিয়ে দিল। তদন্তে যেটা জানা গেছে, মানে ওই রিপোর্টের, তাতে দেখা গেছে আইপ্যাক জানিয়েছে রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার বলে একটি কোম্পানি থেকে লোন নিয়েছিল, অথচ সরকারি খাতায় রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার বলে কোনো কোম্পানি নেই। যেটা ছিল রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তাহলে পুরোটাই একটা ঘোটালা। আর সেই ঘোটালার কি তদন্তে নেমেছে ইডি? তার জন্যেই কি এত অফিসারকে নিয়ে আসা হয়েছে এবং আদা সেনাকে সতর্ক থাকতে বলা হয়েছে? কিন্তু প্রত্যেকজনকে গ্রেপ্তার করার ক্ষেত্রে এতটা প্রস্তুতি কেন? তার কারণও আছে। কারণ এই প্রত্যেকজন তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজি তৈরি করেন। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন তাদের নির্বাচনী সমস্ত কাজকর্মই প্রত্যেকজনই দেখেন। আইপ্যাক তৃণমূলের সমস্ত ইলেকশন স্ট্র্যাটেজি তৈরি করে রেখেছে এবং আগামী দিনের প্রচার কিভাবে হবে সমস্তটাই তার পরিকল্পনা প্রস্তুত। এই অবস্থায় প্রতীক জৈনকে যদি ইডি গ্রেপ্তার করে, তৃণমূল কি ছেড়ে দেবে? মুখ্যমন্ত্রী কি ছেড়ে দেবেন? রাজ্য জুড়ে ভয়ঙ্কর আন্দোলন শুরু হয়ে যেতে পারে। তো সেই জন্যেই কি ইডি আগাম প্রস্তুতি নিয়েছে? আর সেই জন্যেই কি রাহুল নবীন কলকাতায় এসেছেন এবং 3 দিন তিনি কলকাতায় থাকবেন? তাহলে কি প্রতীক জৈনকে অ্যারেস্ট করতে চলেছে ইডি? কি ঘটবে সেটা সময়ই বলবে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।